একটি চ্যানেল সিলেট প্রযোজনা। সুপ্রিয় দর্শক, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল সিলেটের নিয়মিত আয়োজন আজ সারাদিন অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের মানুষ যারা বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসী হিসেবে বিভিন্ন দেশে কর্মরত আছেন, বিভিন্ন অবস্থানে আছেন, বিশেষ করে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আমাদের স্বজন যারা রয়েছেন, বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে চাকরি বাকরি করছেন, যারা সপরিবারে সেখানে অবস্থান করছেন, তাদের শেকড় এই দেশে, আমাদের সাথেই তাদের সম্পর্ক অব্যাহত রয়েছে যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম। সেই সম্পর্ক অব্যাহত থাকবে আজন্ম, সেটাই প্রত্যাশা করি আমরা। এবং এই সম্পর্কটুকু আরও যাতে সুদৃঢ় হয় এবং সেতুবন্ধন তৈরি হয়, তার জন্য চ্যানেল সিলেট প্রত্যেক দিন সিলেটের সকল গণমাধ্যমের, বিশেষ করে অনলাইন গণমাধ্যমের যে সকল প্রধান প্রধান শিরোনাম রয়েছে, সংবাদ রয়েছে, সেগুলো আপনাদের সাথে একসাথে তুলে ধরার প্রয়াস এই আজ সারাদিন অনুষ্ঠান। আজকে অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত থাকবেন সিলেটের একজন সাংবাদিক, বণিক বার্তা পত্রিকার সিলেট ব্যুরো চিফ দেবাশিস দেবু। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। দর্শক, আপনাদের সাথে প্রত্যেক দিনের মতো আজও সিলেট থেকে প্রকাশিত প্রচারিত বিশেষ করে অনলাইন গণমাধ্যম যেগুলো রয়েছে তাদের প্রধান প্রধান শিরোনামগুলো নিয়ে আমরা কথা বলবো এবং বিশ্লেষণ শুনব আজকের অতিথির কাছ থেকে। শুরুতেই সিলেট টুডে 24.com এর প্রধান শিরোনামটি আমরা দেখে নিচ্ছি। সিলেট টুডে 24.com আজকে তাদের প্রধান শিরোনামে রেখেছে ওসমানীতে আরও 112 জনের করোনা শনাক্ত। শুরুতেই দেবাশিস দেবু, আপনার কাছ থেকে একটু শুনতে চাই, গতকালকেও আমরা একটি বড় সংখ্যা দেখেছিলাম নতুন করোনার রোগী শনাক্তের ক্ষেত্রে, এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে, আপনি কি বলবেন বর্তমান পরিস্থিতিতে? না, প্রতিদিনই তো শনাক্ত হচ্ছে, শতাধিক সংখ্যা আমরা দেখছি। উসমানীতে গতকালকেও দেখলাম, আজকেও দেখলাম, এবং শাহজালাল বিশ্ববিদ্যালয়ের লেবেও দেখলাম। এইটা যে এই সংখ্যাটাই না, কিন্তু আমরা যেটা বুঝতে পারছি, সকলেই বুঝতে পারছেন যে আসলে আরও বেশি সংখ্যক রোগী আসলে আক্রান্ত হয়ে আছেন, কিন্তু আমরা তাদের পরীক্ষার আওতায় নিয়ে আসতে পারছি না। আমাদের ল্যাব সংকট রয়েছে, আমাদের নমুনা সংগ্রহের একটি জটিলতা রয়েছে, এবং অনেক সংখ্যক মানুষই আসলে এখন পরীক্ষা করানোর প্রতি নিরুৎসাহিত হয়ে পড়েছে। ফলে এই যে আমরা সংখ্যা দেখছি 112, তাতেও তো আমরা মনে করছি অনেক সংখ্যা, কিন্তু এটা নিশ্চিত করে বলা যায় এর চেয়ে আরও প্রচুর সংখ্যক লোক আছেন যারা শনাক্তের আওতায় আসেননি, কিন্তু তারা আসলে আক্রান্ত হয়ে আছেন। ফলে তো বেশি সংখ্যক মানুষকে নমুনা পরীক্ষার আওতায় নিয়ে আসা যাবে, আমার মনে হয় তার আরও বেশি সংখ্যক শনাক্ত হবে, এবং এতে আর এখন আর আটকে ওঠার কিছু নেই। কিন্তু আমার মনে হয় এই মানুষগুলোকেও যদি শনাক্ত করার পর যদি আইসোলেশনে রাখা যায় এবং তাদেরকে যদি স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে নিশ্চিত করা যায়, তাহলে আরও বেশি সংখ্যা যাতে আক্রান্ত না হন, এটা অন্তত নিশ্চিত করা যাবে। সিলেট টুডে 24.com এই সংক্রান্ত আরেকটি সংবাদকে শিরোনামে রেখেছেন, সাবির ল্যাবে সুনামগঞ্জের 35 ও সিলেটের 3 জনের করোনা শনাক্ত। অর্থাৎ আমাদের সিলেটে যে আরেকটি ল্যাব রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানেও 35 জন, অর্থাৎ আরও 38 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আমাদের যারা প্রবাসীরা রয়েছেন তাদের সকলেরই আত্মীয় স্বজন, পরিবার পরিজন কিন্তু বাংলাদেশে অবস্থান করছেন, এবং যারা এই আপনারা দেখছেন প্রবাসীরা, আপনাদের সকলেরই দুশ্চিন্তার জায়গা, যেটি আমাদের অতিথি বললেন যে আমরা এই সংখ্যা দেখেই আসলে নিশ্চিত নয় যে আমরা বাকি যারা বাইরে আছি আমরা নিরাপদ আছি। অতিথি সেটি বলার চেষ্টা করেছেন যে আসলে আরও বেশি সংখ্যক টেস্ট করা, এবং অতিথিকে আমি বলবো যে প্রবাসীরা বারবার আমাদের কমেন্টের মাধ্যমে এবং নানাভাবে তারা এই দুশ্চিন্তাটুকু করছেন যে তাদের স্বজনরা আসলে নিরাপদে আছেন কিনা, কি করা উচিত সরকারের আসলে? মানে নিরাপদ তো আসলে কেউ না, আমাদের বিশ্ব জুড়ে একটা মহামারী চলছে এখন, যে আপনি নিরাপদ আমি এরকম আসলে কেউ না, সকলেই ঝুঁকির মধ্যে আছে। এখন নিজেরা যতটুকু সম্ভব সচেতন থাকা, এখন আসলে তো সরকার সবকিছু উন্মুক্ত করে দিয়েছে, আর যে বাইরে বেরোলে আপনি নিরাপদ থাকবেন এরকম তো আসলে বলা যাবে না। যতটুকু সম্ভব নিজেকে সচেতন রাখা, নিরাপদ রাখা, এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলা, এবং সরকারের যেটা উদ্যোগ আরও বেশি সংখ্যক বোধ স্থাপন, আরও বেশি সংখ্যক ল্যাব স্থাপন, এবং আরও বেশি সংখ্যক মানুষকে পরীক্ষার আওতায় নিয়ে আসা, সেটি সরকার করবেন, এবং প্রত্যাশা সকল মানুষের পক্ষ থেকে। প্রবাসীরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে, নানা গণমাধ্যমে তারা এই দাবিটুকু করছেন যে উন্নত বিশ্বে যেরকম টেস্টটাকে বাড়িয়ে মানুষের মধ্যে এক ধরনের আস্থা তৈরি করা হয়েছে, সেটি করা যেন যায়, সরকার সেটি দেখবেন। আমরা 1 মিনিটে শেষ করব। সিলেট টুডে 24.com এর আরেকটি প্রধান শিরোনামের মধ্যে রয়েছে, নাইকোর ছেড়ে দেয়া ছাতক গ্যাস ক্ষেত্রে অনুসন্ধান করবে বাপেক্স। আমরা জানি যে বাংলাদেশের অর্থনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে নাইকো এবং ছাতকের যে গ্যাস ক্ষেত্রটি রয়েছে যেটি পুড়িয়ে গিয়েছিল, এই বিষয়ক একটি সংবাদকে আপনারা
প্রধান সংবাদের মধ্যে রেখেছেন। ছোট করে যদি একটু বলেন যে এখন আসলে বাংলাদেশ কিভাবে এ থেকে লাভবান হতে পারে। এই বক্তব্যটি, এই দাবিটি দীর্ঘদিন থেকে কিন্তু মামলা এবং নানা ধরনের আইনি জটিলতার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অবশেষে বাপেক্স অনুসন্ধানে নামবে, আমরা কোনো আশার আলো দেখছি কিনা, দেশের অর্থনীতিতে নতুন কিছু সম্ভাবনা আসছে কিনা? মানে এটার সম্ভাবনা তো এখানে কিছু বলা যাবে না। বাপেক্স যেটা আসার কথা হচ্ছে, বাপেক্স আমাদের দেশীয় কোম্পানি, তারা এটা অনুসন্ধানে নামছে। বারবারই বলা হচ্ছে যারা বিশেষজ্ঞ যে আমাদের যে বাপেক্স এটা যথেষ্ট শক্তিশালী এবং সক্ষম প্রতিষ্ঠান, তবুও কেন জানি না আমরা দেখি না আমাদের যারা বিশেষজ্ঞরা আছেন বা সরকারের যারা দায়িত্বশীল আছে তারা বিদেশি কোম্পানির কাছে গ্যাস ক্ষেত্রগুলো অনুসন্ধান এবং গ্যাস উত্তোলনের দায়িত্ব দিয়ে দেন। ফলে এতে কিন্তু অনেকগুলো দুর্ঘটনাও ঘটেছে। আপনি যেটা ছাত্রের কথা বলেন, ট্যাংরাটিলার কথা আমরা জানি, তারপরে মাগুরচোরা, এরকম অনেক অসংখ্য ইয়েগুলো আছে। তো বারবার বিদেশি কোম্পানিগুলো এদের দুর্ঘটনা ঘটাচ্ছে, তারপরেও আমরা আবার বিদেশি কোম্পানির দ্বারস্থ হই। কিন্তু এটা ভালো খবর হচ্ছে বাপেক্স এই অনুসন্ধান করবে, কিন্তু যেটা আমরা দাবি করা উচিত যে বাপেক্স যদি অনুসন্ধান করে এখানে গ্যাসের পাওয়ার সম্ভাবনা দেখে, তাইলে যেন উত্তোলনের দায়িত্বটা যদি সম্ভব হয় বাপেক্সকে কেন দেওয়া হয়, যেন দেশীয় কোম্পানিকে দেওয়া হয়, বিদেশি কোনো কোম্পানিকে হাতে ছেড়ে দেওয়ার আগে বাপেক্সকে দেওয়া যায় কিনা এই বিষয়টা যেন সবার আগে বিবেচনায় নেওয়া হয়। এটা একটা যদি হয় তাহলে সেই ক্ষেত্রে নিজস্ব সম্পদ এবং নিজস্ব কোম্পানি যদি, দেশীয় কোম্পানি যদি সেটা উত্তোলন করে, অর্থনৈতিকভাবে এখানে লাভবান বা লাভ বেশি হওয়ার একটা সংখ্যা, শেয়ার দেওয়ার কোনো সুযোগ থাকলো না, ঈর্ষা দিতে হবে না, তখন তো আমার সম্পদ আমার দেশেই থাকছে। সিলেটটুডে24.com এর আরেকটি বিষয়, যারা প্রবাসে আছেন বিশ্বের বিভিন্ন দেশে, নবীগঞ্জ এলাকার, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে। দুর্নীতির দায়ে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে সিলেটটুডে24.com এই সংবাদটিকে তারা সর্বশেষ সংবাদে নিয়ে এসেছেন। এই বিষয়ে যদি খুব ছোট করে কিছু বলেন। উনি আসলে একটা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। ইউনিয়ন চেয়ারম্যানের সরকার যে করোনাকালীন সময় মানুষকে ত্রাণ বিতরণ করছে, খাদ্য সহায়তা দিচ্ছে, এই খাদ্য সহায়তায় তিনি এই খাদ্য লুটপাট এবং আত্মসাতের একটা অভিযোগ তার বিরুদ্ধে এসেছিল, এবং এই কারণে তার চেয়ারম্যান যে ছিল, চেয়ারম্যান পদে গিয়েছে, স্থানীয় সরকার মধ্যে তাকে বহিষ্কার করেছে, এবং এরপরে আওয়ামী লীগ তাকে অব্যাহতি দিয়েছে, একটা ইনিশিয়েটিভ নিয়েছে তার বিরুদ্ধে। যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তারা রাজনৈতিক নেতৃত্বে যারা আছেন, যারা জনপ্রতিনিধি আছেন, তারা এই ধরনের, যারা কথা ছিল জনগণের পাশে দাঁড়ানো, এই দুঃসময় জনগণকে আরো বেশি সহায়তা কিভাবে দেয় সেটা নিশ্চিত করা, তারা নিজেরা অনিয়মে দুর্নীতিতে জড়িয়ে পড়ছেন। একটা আশঙ্কার খবর আসলে, এবং ভালো খবর, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চাই যারা এরকম কাজ করবে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি যেটি বারবার বলেন যে তার দলেরও যদি কেউ হয় দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স দেখাবেন, এবং এই ক্ষেত্রে আমরা দেখলাম যে তাকে, সে একটি উপজেলার দায়িত্বে থাকলেও, সভাপতির দায়িত্বে থাকলেও, তাকে মন্ত্রণালয় থেকে তার চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং ব্যবস্থা নেওয়া হয়েছে। এটি একটি আশা। এটা কিন্তু আসলে কোনো ব্যবস্থা না, এটা তার দলীয় একটা কর্মকাণ্ড, দলীয় দল তো একটা অ্যাক্টিভিটিস নিয়েছে, কিন্তু এইটা হচ্ছে মনে করেন সে দুর্নীতি করেছে, মানে একটা অপরাধ করেছে, অপরাধ আইনি ব্যবস্থা নিতে হবে, এটা বলা হচ্ছে তার বিরুদ্ধে। এটা ঠিক আছে, দল নিয়েছে, দলকে সাধুবাদ, কিন্তু আইনি ব্যবস্থা যেন। অপরাধ প্রসঙ্গে আসি, যে আইনজীবী নন, তবুও উত্তরায় ছিল শাহেদের ল চেম্বার। বিশ্বের সকল বাংলাদেশী আজকে শাহেদ নামটির সাথে খুবই পরিচিত, এবং এই প্রসঙ্গে আমরা অন্যান্য গণমাধ্যমের শিরোনামেও আলোচনা করব। আপনি নিশ্চয়ই আপনার মন্তব্য যুক্ত করবেন। এখন আমরা দর্শক চলে যাচ্ছি যে সিলেটের জনপ্রিয় এবং অত্যন্ত জনপ্রিয় একটি দৈনিক পত্রিকা সিলেট মিররের অনলাইন ভার্সনে কি কি রয়েছে আমরা একটু দেখে নেব। ওসমানী ল্যাবে 8 চিকিৎসক সহ 112 জন শনাক্ত, তারা প্রধান শিরোনামে রেখেছেন। পাশাপাশি তারা আরো দুটি সংবাদকে গুরুত্ব দিয়েছেন। সাবির ল্যাবে 38 জনের করোনা শনাক্ত, অর্থাৎ করোনা প্রসঙ্গটি প্রাধান্য পাচ্ছে। আরেকটি সংবাদ রয়েছে, জাল টাকায় ঋণ শোধ করতেন রিজেন্টের শাহেদ। যে প্রসঙ্গটি কিছুক্ষণ আগে আলাপ করলাম, আমরা এই প্রসঙ্গ ধরেই মিররের যে শিরোনামটি রয়েছে আজকের অতিথির সাথে আমরা একটু শুনতে চাই যে শাহেদ নামটি এখন একটি বিশাল ভাইরাল একটি নাম, এবং শাহেদের নামের সাথে যে শাহেদ নামা যুক্ত হয়েছে, এবং তাকে যে গ্রেফতারের নাটকীয়তা কিংবা যেভাবে তাকে গ্রেফতার করা হয়েছে, সব মিলিয়ে সে দেশ পালিয়ে যাওয়ার প্রক্রিয়াধীন অবস্থায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে শুনতে পেরেছি। তার সম্পর্কে খুব ছোট করে যদি বলেন। এটা হচ্ছে সবচেয়ে একেবারে সংক্ষিপ্ত। তার আসার কথা হচ্ছে শাহেদকে গ্রেফতার করা হচ্ছে, এটা গ্রেফতার করার প্রক্রিয়া নিয়ে কিছু কথাবার্তা হচ্ছে, এদিকে না যাই, কিন্তু গ্রেফতার করা হচ্ছে, এটা একটা আসার ব্যাপার। এখন একদিন সে তাকে বলা হচ্ছে সে আওয়ামী লীগের ছিল না, বহিরাগত ছিল, এরকম কিছু আলোচনা আছে। এইরকম অন্য দল থেকে আসা একটা লোক
কিভাবে এত বড় বড় দুর্নীতি করে ফেললো, এত প্রতারণা করে ফেললো, কিভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ লোকদের সাথে মিশলো, এইগুলা কারা, কে তাকে শেল্টার দিল, কার প্রশ্রয় ছিল, এই নামগুলো এখন আসলে উঠে আসা উচিত তদন্তে। কারা তাকে প্রশ্রয়, কার মাধ্যমে সে দুর্নীতি করলো, এই নামগুলো যদি আসে তাহলে দুর্নীতির মূল উৎপাদন সহজ হবে। কিন্তু তাকে ধরেই যদি এটাই শেষ হয় যে শাহেদকে ধরে ফেলেছে, এটা অনেক সাফল্য এবং শাহেদকে শাস্তি দেওয়ার মাধ্যমে কিন্তু দুর্নীতির মূল উৎপাদন বা তার যে শেকড়ে যাওয়া সম্ভব হয় না। তাকে কারা প্রশ্রয় দিয়েছে, কার মাধ্যমে সেই প্রতারণাগুলো হয়েছে, এই নামগুলো আসলে উঠে আসা উচিত তদন্তে। তখন বলা যাবে যে আসলে আমরা, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী সদিচ্ছা রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আসলেই দুর্নীতির মূল উৎপাদন করতে চায় এবং আইনজীবীদের দুর্নীতিবিদদের যথাযথ ব্যবস্থা নিতে চায়। এবং শাহেদের ক্ষেত্রে যেটা আমরা দেখলাম যে এই করোনাকালীন সারা বিশ্বের মানুষ যখন দুশ্চিন্তায় এবং নিজে যে যেখানে আছেন সেখানেই দুশ্চিন্তাগ্রস্ত আছেন, কারণ এই রোগটির এখনো পর্যন্ত প্রতিষেধক বা ঔষধ এখনো পর্যন্ত আবিষ্কার হয়নি। যারা উন্নত বিশ্বে আছেন তারাও দুশ্চিন্তায় আছেন। এর মধ্যে আমাদের মতো অর্থনীতির একটি মধ্যবিত্তের মধ্য আয়ের একটি দেশে পরিণত হওয়া একটি দেশে এরকম একটি তুগলকি কাণ্ড বলা যায় যে করোনাকে নিয়ে বাণিজ্য করার যে প্রয়াস সে দেখিয়েছে, এবং বাণিজ্য না, প্রতারণা, মানুষের জীবন নিয়ে প্রতারণা, ভয়ঙ্কর প্রতারণা। বহির্বিশ্বে আমাদের যে ভাবমূর্তি যে ক্ষুণ্ণ হয়েছে, ইতালি থেকে আপনারা জানেন আমাদের অনেক লোকজন ফেরত দেওয়া হচ্ছে, বিমান থেকে নামতেই দেওয়া হয় নাই, এবং বাংলাদেশ থেকে যে করোনা নেগেটিভ নিয়ে যাচ্ছে, বিদেশে গিয়ে পজিটিভ হয়ে যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর ব্যাপার। আমাদের যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, মানুষ যারা প্রতারিত হয়েছে, একজন জানলো আমি নেগেটিভ কিন্তু আসলে সে রোগ বহন করছে, সে হয়তো আরো মানুষকে ছড়াচ্ছে, এটা তো ভয়ঙ্কর প্রতারণা। বিশেষ করে যে এই বৈশ্বিক এই অবস্থায় বৈশ্বিক অর্থনীতি ধ্বংসের একটি বা অর্থনীতি আক্রান্ত হওয়ার একটি সম্ভাবনা রয়েছে, এরই মধ্যে ইতালির মতো একটি দেশের সাথে আমাদের একটি পররাষ্ট্র নীতিতে একটি আমূল বিশ্বাস বিয়োগ হয়েছে। এটা হচ্ছে আমাদের তো এখন তো সারা বিশ্ব বৈশ্বিক মন্দার মধ্যে যে শুরু হয়েছে সারা বিশ্বে, আমাদের প্রবাসীরা যারা আয় কমছে এবং প্রবাসী যারা আছে অনেক প্রবাসীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন দেশ। এই অবস্থায় এই ধরনের সংকট তৈরি হলে আমাদের দেশ থেকে প্রবাসীদের নিতে অন্যান্য অনেক দেশ কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে, তখন আরো সংকটে পড়বে। তখন আস্থার তো জায়গা তৈরি করা দরকার, ভালো এই কাজ, কিন্তু আমরা রাস্তার সংকট তৈরি করছি। আমরা সংবাদকর্মী হিসেবে আমরা জানি যে শাহেদ কিন্তু সে নিজেও সাংবাদিক ছিল বলে পরিচয় দিত এবং সে সাংবাদিক ছিল। এই সংক্রান্ত আরেকটি খবর পড়ে আমরা মিররের শিরোনামগুলোতে থেকে চলে যাব, অন্য পত্রিকায় যাব। বাসসের চেয়ারম্যান হলেন অধ্যাপক আরেফিন সিদ্দিকী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ডক্টর আরেফিন সিদ্দিকী বাংলাদেশ সংবাদ সংস্থার বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন তিনি। এই প্রসঙ্গে আপনি কিছু যোগ করবেন? মানে এইটা আরেফিন সিদ্দিকী যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দীর্ঘকালীন উপাচার্য ছিলেন এবং শিক্ষক হিসাবে তার সুনাম রয়েছে, বেশ জনমুখী এবং পড়ালেখা করার লোক, এটা ভালো, তার তিনি যোগ্য লোক নিঃসন্দেহে। কিন্তু তিনি এই বাসসকে কতটুকু গণমুখী করতে পারবেন, জনগণের মাধ্যম করে তুলতে পারবেন, সেটাই এখন আসলে দেখার বিষয়। একবারই তার মন্তব্য করা যাবে না। ভালো কথা হচ্ছে তিনি যোগ্য লোককে আসলে ভালো, এবং তিনি রিলেটেড, যে তিনি উপাচার্য ছিলেন এবং অধ্যাপনা করেছেন এই বিষয়ে এটি একটি আশার বিষয় যে আমরা আসলে তার যে খ্যাতি রয়েছে শিক্ষক হিসেবে সেইটুকু আমরা এই বাংলাদেশের এই রাষ্ট্রীয় এই সংবাদ মাধ্যমেও আমরা দেখতে পাবো আশা করি। আমরা আরেকটি পত্রিকায় চলে যাচ্ছি, সিলেটের আরেকটি জনপ্রিয় বহুল প্রচারিত অনলাইন গণমাধ্যম সিলেট ভিউ 24.com এর প্রধান শিরোনাম সিলেটে করোনা, বুধবার ওসমানীর ল্যাবে শতাধিক পজিটিভ। অর্থাৎ করোনাকেই তারা অন্যান্য পত্রিকার মতো শিরোনামে স্থান দিয়েছেন। পাশাপাশি রয়েছে সিলেটে পাথর ব্যবসায়ীকে মেরে ফেলার হুমকি দেন শাহেদ। অর্থাৎ আবারও শাহেদের নানা দুর্নীতির কাণ্ড কিন্তু উঠে আসছে গণমাধ্যমে ভাসছে অনেক ভাইরাল ইস্যু এবং অনেক ব্যক্তির সাথে তার তোলা তার সেলফি, এবং দেখা যাচ্ছে যে সিলেট ভিউ 24.com একটি সংবাদ তারা ছেপেছেন, একজন পাথর ব্যবসায়ীকে হুমকি দিয়েছিলেন। নিশ্চয়ই সেখানেও সংবাদটিতে আমরা প্রবেশ করলে আমরা দেখতে পাবো যে সেখানেও তার অর্থনৈতিক বিভিন্ন জায়গায় তিনি কন্ট্রাক্টর হিসাবে নিতেন, কাজ নিতেন, পাথর দেয়া, বালু দেয়া, এরকম কাজ দিতেন। দেখা যেত তিনি যাদের কাছ থেকে পাথর নিতেন তাদেরকে টাকা দিতেন না, নানা ধরনের হুমকি দিতেন বা নানা ধরনের তার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পরিচয় দিয়ে প্রতারণা করতেন, এবং যারা টাকা চাইতে গেলে তার নির্যাতনও করতেন। এরকম তার অভিযোগ আছে, অনেকের ক্ষেত্রে এই ব্যবসায়ী না, আর অনেকেই এরকম অভিযোগ করছেন এখন। এটা তার যে প্রতারণা, সিলেটের জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী শামসুল মাওলা শাহেদের কাছে 30 লাখ টাকা পাওয়ার একটি দাবি তুলেছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তাকে বলেছেন যে যথাযথ প্রমাণ দেওয়ার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যদি প্রমাণ পাওয়া যায়।
অর্থাৎ শাহেদ ইস্যুটি আসলে আরো কয়েকদিন চলবে আমাদের দেশে, আমরা যেটা বুঝতে পারছি, কারণ শাহেদের দুর্নীতির জাল সারা দেশ নয়, হয়তোবা বিশ্বের বিভিন্ন দেশেও গড়াতে পারে। আরেকটি বিষয়ে আমরা একটু টাচ করতে চাই, গণপরিবহন আগে বলা নয়, ঈদের 9 দিন গণপরিবহন বন্ধ থাকবে, পরে নৌ প্রতিমন্ত্রী এটা সংশোধন করে বলছেন না গণপরিবহন চালু থাকবে, কিন্তু পণ্য পরিবহনের যে ট্রাক এগুলো আছে এগুলা বন্ধ থাকবে ঈদের 9 দিন। হ্যাঁ, ঈদের 9 দিন। সিলেটের আরেকটি পত্রিকা আমরা একটু দেখে নেব, সিলেটের 71-এর কথা, অনলাইন পত্রিকা। এবার দলেরও পদ হারালেন মুকুল, অর্থাৎ নবীগঞ্জের যে চেয়ারম্যানের আমরা সংবাদটি ইতিমধ্যেই আলোচনা করেছি, সেই সংবাদটিকে তারা প্রধান বক্স নিউজ হিসেবে একদম লিড নিউজ করেছেন। পাশাপাশি সিলেটের গোলাপগঞ্জে বিষক্রিয়ায় একই পরিবারে 8 জন অসুস্থ একটি সংবাদ ছেপেছেন, নিশ্চয়ই আমাদের জন্য এটি ভালো খবর নয়। শ্রীমঙ্গলে পানিতে ডুবে 2 শিশুর মৃত্যুর খবরটিও রয়েছে। 24 ঘন্টায় 3533 মৃত্যু 33 জনের, অর্থাৎ সারা দেশব্যাপী যে করোনার যে শনাক্তের রেশিওটি রয়েছে সেই তথ্যটি দিয়ে তারা আরেকটি সংবাদ ছেপেছেন। এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে কর্নারে রয়েছে সাতক্ষীরায় র্যাবের অভিযান, প্রতারক শাহেদের গ্রেপ্তার, এই সংবাদটুকু রয়েছে 71-এর কথায়। আমরা আরেকটি অনলাইন পত্রিকা রয়েছে সিলেটের, সিলেট ভয়েস, সেটি আমরা একটু দেখে নেব শিরোনামগুলো। সিলেটের 2টি ল্যাবে 150 জন করোনা শনাক্ত, অর্থাৎ করোনাকে তারাও শিরোনামে রেখেছেন। পাশাপাশি তারা যে কয়েকটি সংবাদ রেখেছেন এর মধ্যে জেকেজির সিও আরিফুল ফের 4 দিনের রিমান্ডে। আমরা জানি যে শাহেদের পাশাপাশি জেকেজির সিও আরিফুলকে গ্রেফতার করা হয়েছিল একই ধরনের অভিযোগে। এরকম করোনা ভুয়া টেস্ট করা, মানুষের টাকা নেওয়া, এদের প্রতারণার অভিযোগ রয়েছে করোনা টেস্ট নিয়ে। তার স্ত্রীকেও সাবরিনা, যিনি ডাক্তার সাবরিনা, তাকেও গ্রেফতার করা হয়েছে এবং রিমান্ডে নেওয়া হয়েছে। মোটামুটি এই ছিল আজকে দর্শক আমাদের কাছে আমাদের হাতে থাকা অনলাইন পত্রিকা এবং পত্রিকাগুলোর সব প্রধান শিরোনাম। আমরা অতিথির শেষ মন্তব্য নিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। এত করোনা এবং অন্যান্য বিষয় যেগুলো রয়েছে, কিছুদিন পরপরই আমরা দেখি যে এরকম নানা ব্যক্তি বা চরিত্র আমাদের মধ্যে চলে আসছে, এবং এক একটা চরিত্র আমাদের মুখোশ উন্মোচন করে দিচ্ছে যে দুর্নীতির আসলে কোন কোন পর্যায়ে হতে পারে, কিরকম ভাবে হতে পারে। এখন দেখছি আমরা মানুষের জীবন নিয়ে যে দুর্নীতির যে এই দুঃসাহস, এরকম একটি দেশে, যে দেশ 71-এ স্বাধীন হয়েছে মুক্তিযুদ্ধের মাধ্যমে, যে দেশ সম অর্থনীতির একটি স্বপ্ন নিয়ে স্বাধীন হওয়া একটি দেশ, আপনি যদি একটু আশার আলো দিয়ে আমাদেরকে অনুষ্ঠানের শেষ বক্তব্যটুকু যুক্ত করেন, আমাদের প্রবাসীরা কিন্তু সেই 71-এর মুক্তিযুদ্ধে যে যুদ্ধটি করেছিলেন আমাদের লাল সবুজের পতাকাবাহী বীর সন্তানেরা, যে আমরা শান্তিতে সোনার বাংলাদেশ গড়ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে, সেই যুদ্ধটি কিন্তু প্রবাসীরা এখনো চালিয়ে যাচ্ছেন। বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য লাখো প্রবাসী বিশ্বের বিভিন্ন দেশে তাদের ঘাম শ্রমের টাকা কিন্তু রেমিটেন্সের মাধ্যমে আমাদের দেশে দিয়ে আমাদের দেশের রাষ্ট্রীয় অর্থনীতিকে তারা চাঙ্গা করে রাখছেন। আপনি একজন বিজনেসের স্পেশাল রিপোর্টার হিসেবে আপনি যদি আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করেন আজকের অনুষ্ঠান। এটা তো খুবই ইয়ের কথা, প্রবাসীরা আমাদের সবসময় একটা মুক্তিযুদ্ধের কথা বললেন, সবসময় বাংলাদেশের যে অর্থনীতির একটা বড় শক্তি হচ্ছেন আমাদের প্রবাসীরা, তাদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতিটা বড় শক্তি। এবং আমরা যে বলি আমাদের জিপিডি খুব ভালো অবস্থানে আছে, তাদের একটা বড় কন্ট্রিবিউশন আছে, এখানে কোনো সন্দেহ নেই। এবং আমরা এই করোনার সংকটে তারা নিশ্চয়ই খুবই সমস্যার মধ্যে আছেন, তারা লকডাউনের মধ্যে তারা অনেকের চাকরি হারাচ্ছে বা নানা ধরনের তারা সমস্যার মোকাবিলা। আমরা আশা করছি এই সংকট তারা অতীতেও যেভাবে তারা এই সংকটগুলো মোকাবিলা করে আসছেন, এখনও তারা মোকাবিলা করবেন এবং সফল হবেন তাতে। এবং আমাদের অর্থনীতি যে তাদের কন্ট্রিবিউশন সেটা অব্যাহত থাকবে এবং আশা করছি তারা হতাশ হবেন না, মনোবল হারাবেন না এবং আমাদের যে খারাপ খবরগুলো সেটাতেও দেশের প্রতি খুব বিরাগভাজন হয়ে যাবেন না। এইসব নিয়েই আসলে আমরা জানি দেশ, তার মধ্যে আমরা ভালো কিছু করব, সবাই মিলে এগিয়ে যাচ্ছি এবং আশা করি তাদের এই কন্ট্রিবিউশন অব্যাহত থাকলে এইসব দুর্নীতিবাজ প্রতারকদের গ্রেফতারের মাধ্যমে আমরা এগিয়ে যাব, এটা প্রত্যাশা করি। এবং আজকে যেটা দিনের ভালো খবর যে প্রতারক শাহেদকে শেষ পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়েছে। অনেক দিনের কথা ছিল, তিনি যেহেতু অনেক রাজনৈতিক তার শেল্টার রয়েছে, প্রশাসনের সাথে তার গুরুত্বপূর্ণ সবকিছু ছাপিয়েও তাকে গ্রেফতার করা হয়েছে, এটি হচ্ছে আমাদের আমরা এখন আমরা আশা করতে পারি বিচার পাবো। এবং প্রবাসীদের কথা আপনি যেটি বললেন এটি দিয়ে শেষ করতে চাই। প্রবাসীরা এই ঘরবন্দি জীবন, অনেক প্রবাসী শ্রমিক আছেন যারা আসলে এই করোনার সময় কাজে যেতে পারেননি, কিন্তু
তাদের যে আত্মা এবং তাদের যে উপার্জনের অর্থ রয়েছে, যেটুকুই ছিল, তারা নিজেরা বিপদে থেকেও কিন্তু আমাদের দেশে থাকা আত্মীয় স্বজনদের জন্য যৎসামান্য হলেও প্রত্যেকটি প্রবাসী কোনো না কোনোভাবে আমাদেরকে কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছেন। আমাদের পরিবারকে, তার নিজের পরিবারকে করা মানে আমাদেরকেই, আমাদের দেশকে করা। এর মধ্য দিয়ে প্রবাসীরা যে ঋণী করে যাচ্ছেন আমাদের এবং দেশের প্রতি তাদের যে মূল্যায়নটুকু করে যাচ্ছেন, আমরা আপনাদের দীর্ঘায়ু কামনা করি এবং আপনারা সকলেই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। প্রত্যেক দিন আমাদের দেশের খবর যেভাবে নিচ্ছেন সেভাবেই নিন এবং আমাদের অতিথি দেবাশিস দেবু যেটা বললেন, বিরাগভাজন হবেন না। আমরা এই খারাপ খবরের মধ্যেও অনেকগুলো ভালো খবর তৈরি করার মধ্য দিয়ে এই দেশ অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সেই স্বপ্নটুকু আমাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখিয়েছেন। এই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে আমরা সেই প্রত্যাশা আবারও ব্যক্ত করি। ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য। একটি চ্যানেল সিলেট প্রযোজনা।